দর্শক, এই যে ভিডিও সেটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, আর বাংলার সাংবাদিক রুমকি দে এবং তার ক্যামেরা পার্সন ওয়াসিম আহমেদ। তারা একসঙ্গে ভাঙড়ে গিয়েছিলেন রিপোর্ট করতে। তো এখন তো জানেন এসআইআর নিয়ে অনেক কিছু হচ্ছে, তো সেই সব বিষয়ে প্রশ্ন ছিল এবং যেটা খবর আমি পেলাম, শওকত মোল্লা ওখানে আজকে গিয়েছিলেন। ওখানেও ওই একটা কি ইস্যু করা হয়েছে না, এসআইআর আতঙ্কে মৃত্যু কী সব, যেটা আর কি করে থাকে টিএমসি, তো ওখানেও একটা কিছু হয়েছে। তো শওকত মোল্লা এবং আরও নেতা টিএমসি তারা সব ওখানে গিয়েছিলেন ওই বাড়িতে। তো আর বাংলা মিডিয়ার মতো আরও যেসব মিডিয়া থাকে তার মতো টিম পাঠিয়েছিল। তো সেই টিমেতে রুমকি দে এবং ওয়াসিম আহমেদ তারা ছিলেন। তো যেটা ভিডিও দর্শক দেখছেন, যে তাদেরকে দেখতে পেয়ে এই রকম চিৎকার চেঁচামেচি, কাজটাও ঠিক করে করতে দেওয়া হয়নি। মানে একজন মহিলা সাংবাদিক, একজন মহিলা, তাকেও যাচ্ছে তাই করে সব মানে গালাগাল, খিস্তি, নোংরা কথা, কটু কথা এবং ধাক্কাধাক্কি পর্যায়ে তো বিষয়টা দেখতেই পাচ্ছেন। এবং যেটা আমি খবর পেলাম যে ওই ক্যামেরা পার্সন ওয়াসিম আহমেদ, তাকে নাকি বিরাট ধাক্কাধাক্কি করা হয়েছে এবং কাজটাও ঠিক করে করতে পারেননি। তারপরে ওখানে ওই শওকত মোল্লাদের জন্য যে পুলিশ ওখানে গিয়েছিল, সেই পুলিশ মানে কোনো রকমে হয়তো কোথাও মনে করেছে যে এটা একটা বিরাট ইস্যু হতে পারে, তো সেই জন্যে ওখান থেকে তাদেরকে বের করে দেয়। বের করে দিয়ে একটা সেফ জোনে এনে তাদেরকে গাড়িতে ওঠার ব্যবস্থা করে দেয়। তো দর্শক, এই হচ্ছে রাজ্যে গণতন্ত্র, মিডিয়ার কাজের স্বাধীনতা। দিদিমণি অনেক কথা বলেন না যে অন্য রাজ্যে মিডিয়ার কাজের কোনো স্বাধীনতা নেই, ইউপি, তারপরে কত সব উদাহরণ দেন না, গুজরাট। এই হচ্ছে দিদির রাজ্যের অবস্থা। একটি বড় চ্যানেল রিপাবলিক বাংলা, তার সাংবাদিক তারা গেছেন, শওকত মোল্লা ওখানে গেছেন এইসব বিষয়ে রিপোর্ট করতে। আরও কিছু প্রশ্ন হয়তো ছিল, তো ব্যাস দেখতে পেয়েই একেবারে চিৎকার, ঝাঁপিয়ে পড়া কার্যত। তো তারই নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী এই পোস্টটাকে করে, যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, মানে যে প্রশ্নের উত্তর টিএমসি দিতে চায় না সেই প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন করতে গেলেই ভাঙচুর, হেনস্থা, মারধর। এবং দেখুন এখানে উনি জায়গার নাম উল্লেখ করেছেন, তার মধ্যে আরামবাগ নামটাও রয়েছে। আরামবাগ টিভির সাংবাদিক হিসেবে আমিও তো কম অত্যাচারের শিকার হয়নি। যখন আমার কেবল টিভি চ্যানেল ছিল সেই তখন থেকে অফিস ভাঙচুর করা, সব নিয়ে চলে যাওয়া, কত কি। আমার যে টিভি চ্যানেল ছিল আরামবাগ টিভি, যে নামটা এখনও রয়ে গেছে, এখন তো ইউটিউবে আছি, এখন তো টিভি চ্যানেলটা নেই, তো নামটা ওটাই রয়ে গেছে। তো চ্যানেল তো তুলেই দিল কার্যত। তো এখন আর আমি নতুন করে করার আর চেষ্টা করিনি, কারণ চ্যানেল করতে গেলে একটা সমস্যা আছে। রিপাবলিকের মতো একটা চ্যানেল, অত বড় তাদের ইনফ্রাস্ট্রাকচার, এত ব্যাকআপ, তাতেও তাদেরকে যে হেনস্থার শিকার হতে হয়। আর আমার তো কেবল টিভি ছিল না, ওই তার মনে হচ্ছে কেটেই দিত সারাক্ষণ, করেছে তখন অনেকটা, তারপর তো মেশিনপত্র সব তো তুলে নিয়ে চলে গেল। তো যে অত্যাচারের কথা সেটা শুভেন্দু অধিকারীর নজরেতে আছে হয়তো, আমি জানি না, সেই কথা মাথায় রেখে আরামবাগ নামটা এখানে উনি দিয়েছেন কিনা। ওই যে দেখুন লাস্টের দিকে যে প্যারাটা, আরামবাগ থেকে সন্দেশখালী, কোচবিহার থেকে ক্যানিং, রিপোর্টারদের উপরে নির্যাতন, অত্যাচার, মানে অপ্রিয় প্রশ্ন করা যাবে না। তৃণমূলের যেটা পছন্দ না সেই বিষয়ে রিপোর্ট করা যাবে না। এসআইআর নিয়ে বেশি মানে অন্য ধরনের প্রশ্ন করা যাবে না। যে প্রশ্ন তৃণমূল করছে সেগুলো করতে পারো, সেগুলো করলেই মানে ও বাইরে কিছু করলেই মুশকিল আছে। তো সেই জন্য এই ঘটনা ঘটেছে, তার নিন্দা উনি করেছেন। তো যেটা বলছিলাম দর্শক, এই হচ্ছে রাজ্যে মিডিয়ার কাজের স্বাধীনতা। এটা শুধু একটা ঘটনা না, নাম তো উল্লেখ করেইছেন শুভেন্দু অধিকারী, এবং ঘটনা তো ঘটছে। এই কদিন আগেও ঘটনা ঘটলো, ছোট পোর্টাল বলুন
ইউটিউবার বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করা বলুন বা মেন স্ট্রিম মিডিয়া, শাসকের বিরুদ্ধে প্রশ্ন করলেই বা শাসক যে ইস্যুটা নিজেদের মতো করে করতে চাইছে তার বিরুদ্ধে গেলেই অত্যাচার, একেবারে লোক ঠেকিয়ে মারধর করা, হেনস্থা করানো। দুদিন আগে দেখেছেন একটা ঘটনা ঘটেছিল নিউ টাউন এলাকাতে, তিনি একজন পোর্টালের সাংবাদিক মহিলা, তার গায়ে তো গরম জল ঢেলে দেওয়ার একটা মানে গরম জল ঢেলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এমন নাকি জল নাকি গরমও করা হচ্ছিল বলে অভিযোগটা এসেছিল। মারাত্মক সব অভিযোগ। তারপর তো সব দেখেছেন, রোজিনা রহমান থেকে শুরু করে আমার উপরে আরও অনেকের উপরে কী সব হয়েছে চলেছে, কোথাও ডিরেক্টলি অ্যাটাক করা, কোথাও বা কেস দিয়ে জব্দ করা, সন্তু পান তার নাম আপনারা শুনেছেন। তো এরকম অনেকের ক্ষেত্রে ঘটনা ঘটেছে। তো এটা হচ্ছে রাজ্যের একটা এইরকম একটা টেন্ডেন্সি চলে এসছে যে আমাদের বিরুদ্ধে যদি তুমি বেশি আওয়াজ তোলো, কোথাও তোমাকে হাতে মারবো, কোথাও ভাতে মারবো, কোথাও কেসে মারবো, এই হচ্ছে এদের অবস্থা। তো এই ঘটনা হয়েছে আজকে ভাঙড়ে। একজন মহিলা সাংবাদিক, আবারও বলছি, তার এই নিরাপত্তা যে পুলিশকে বের করতে হচ্ছে জনতা না মানে এই গুন্ডাদের খপ্পর থেকে, রাজ্যের পুলিশকেই বাধ্য হতে হয়েছে বের করে আনতে। কিন্তু এরকম পরিবেশ হবে কেন? শওকত মোল্লা তো বিরাট নেতা, তো সেখানে এই ধরনের মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি হবে কেন? মিডিয়ার উপর এরকম আক্রমণ হবে কেন? আসলে কি বলবো, শওকত মোল্লা তো নিজেই তো বিধান দেন না। উনি তো কিছু ইউটিউবারের নাম করে বলেছিলেন, বা নাম করে বা নাম না করে কি বলেছিলেন না, তাদেরকে যেখানে দেখবে সেখানেই মারবে। এই হুঁশিয়ারি তো শওকত মোল্লা নিজে দিয়ে থাকেন না। এখন শওকত মোল্লার সঙ্গে আবার ওই কি ওদের টিএমসির কাইজারের আরাবুলদের কী সব ড্রামা চলছে, আমি এটাকে ড্রামাই বলছি, সেজন্য আমি এটা নিয়ে বলতে আসিও নি, আমি পরে একদিন ব্যাখ্যা দেব। তো এখন সেই সব নিয়ে খবর টবর হয়েছে, রিপাবলিকে আমি দেখছিলাম ওরাও খবর করেছে, তাতে হয়তো আরও গোঁসা হয়েছে শওকত মোল্লার টিমের। সুতরাং রিপাবলিকের লোককে যেহেতু সামনে পাওয়া গেছে, চলো যাতা করে বলি, হয়তো মেরেই ফেলতো, সেই সুযোগটা পায়নি, কারণ যেহেতু পুলিশের লোকজন ওখানে ছিলেন, ফলে ততটা সাহস হয়তো দেখাননি, বা পুলিশের সামনে ঘটনা ঘটলে হয়তো অন্য একটা রিয়াকশন হতে পারে, হয়তো খানিকটা সেই জায়গা থেকে বাঁচোয়া, নাহলে তো মেরেই ফেলতো। এদেরকে যেভাবে উস্কানো হচ্ছে না মিডিয়ার বিরুদ্ধে, এরা যে কোনো সময় যে কোনো মিডিয়ার উপরে বিরাট একটা ঘটনা ঘটিয়ে দেবে। আমরাও তো বেঁচে আছি কোনো ক্রমে, না আমাদের উপরে তো কম অত্যাচারের ব্যাপারটা আসে মানে হয়নি। তো এরাই আবার দেখবেন অন্য রাজ্যে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলে। আমি একটা কথা এখানে শেয়ার করব, আগেও বলেছি আমি একটি ভিডিওতে, সেটা হচ্ছে আমি রিসেন্টলি বিহার ঘুরে এলাম, পাটনাতে ছিলাম। তো যারা দেখেছেন আমার ভিডিও জানেন, আমি ওখানে একটা দারুণ ব্যাপার দেখে এলাম মিডিয়ার ব্যাপারে। ওটাও কিন্তু বিজেপি শাসিত, মানে বিজেপি জোটের সরকার চলছে ওখানে। ওখানে আমি দেখে এলাম কাজের স্বাধীনতা কাকে বলে মিডিয়ার। যে মতেরই হন না কেন, যদি কেউ বলেন ওই মতের, এই পন্থী সেই পন্থী, কারোকে কিন্তু তাদের কাজে বাধা দেওয়া হচ্ছিল না। আমি এখান থেকে গেছি, আমাকে কি সবাই চিনে বসে আছেন? ধরুন বাংলার একটা অংশের মানুষ হয়তো আমাকে চেনেন, তাহলে কি বিহারের লোকেরা আমাকে চিনে বসে আছেন? আমি যে কোনো পার্টি অফিস, যে কোনো, সে বিজেপি বলুন, আরজেডি বলুন, জেডিইউ বলুন, আমি ঢুকে যাচ্ছি ক্যামেরা অন করে, কোনো কোনো পারমিশন নেওয়ার আগে থেকে কোনো প্রয়োজনই মানে লাগেনি। বরং আমি থতমত কাটছি যে ক্যামেরা করছি, এক্ষুনি আমার ক্যামেরা ছিনিয়ে নেবে না তো, যে কেন তুমি না বলে ছবিটা করতে এলে, বা আমি কিছু প্রশ্ন করলে এক্ষুনি ছিনিয়ে নেবে তো, কেন এরকম প্রশ্ন করছো? আমি মানে ক্যামেরা অন করেই যাচ্ছি, কিন্তু মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে এই মনে হচ্ছে বাধা দেবে, আমি অন করে পার্টি অফিসের ভিতরেও ক্যামেরা অন করে ঢুকে পড়ছি, কেউ কিছুই বলছেন না। আমার সব থেকে অবাক লাগলো একটি পার্টি অফিসে, যে আমি কথা বলতে যাচ্ছি, পার্টি অফিসের লোকেরা অন্যদিকে ব্যস্ত ছিলেন, আমি কথা বলতে যাচ্ছি, তো যেতে আমি এবার তার সঙ্গে কথা বলতে গিয়ে দুটো মাইক ছিল, একটা মাইক আমার এখানে লাগানো ছিল, একটা মাইক হাতে ছিল, হাতে কাউকে দিয়ে দিলে তাতে সুবিধা হয়, নাহলে এরকম করতে অসুবিধা হয়। তো আমি হঠাৎ করে ঢুকে গেছি ক্যামেরা নিয়ে, কথা বলতে শুরু করে দিয়েছি হঠাৎ করে সেই ব্যক্তির সঙ্গে। ব্যক্তি থতমত খাওয়ার কোনো ব্যাপারে নেই, আমার হাত থেকে নিজে মাইকটা নিয়ে নিলেন। আমি মাইকটা বাড়াচ্ছিলাম, তো উনি কোনো প্রশ্ন করলেন যে কেন আপনি ঢুকে পড়লেন আমাদের পার্টি অফিসে, বা আমাদেরকে হঠাৎ করে প্রশ্ন করছেন, কী বলতে চাইছেন, কোত্থেকে এসেছেন, আগে তো বলুন, পরিচয় দিন। কিছুই না, আমি কথা বলছি, বাংলাতে বলছি, বলতে হিন্দিতে বললাম, যে মানে ওনার সঙ্গে কথা বলতে শুরু করলাম, আমার হাত থেকে মাইকটা নিজেই নিয়ে সেটা নিয়ে কথা বলতে শুরু করে দিলেন। তিনি এলিতেলি লোক না, একজন বড় মানে কর্মকর্তা একটি পার্টির। আমি ওটা দেখে অবাক হয়েছি যে আমি কোনো বাধাই পেলাম না, উনি কোঅপারেট করলেন, কথা বলতে শুরু করে দিলেন। আমার মনে হয়েছে এসব দেখে যে কি স্বচ্ছতা ওনাদের মধ্যে,
তখন পার্টির কিছু করাপশন দুর্নীতি নিয়ে হয়তো কেউ কোনো প্রশ্ন রাখতে পারেন, তবু আমি বলবো, আমি তুলনা টানলে যদি আমি বলি যে মানে এই যে আমার লুকোনো কিছু নেই, আমার লুকোনোর কিছু নেই। আপনার কি প্রশ্ন আছে বলুন, আমি উত্তর দেবো। হতে পারে আপনি অন্য পন্থীর, কিন্তু কি প্রশ্ন বলুন তো আমি উত্তর দেবো। বলুন কি প্রশ্ন আপনার আছে, আমার লুকো ছাপা কিছু নেই। এই যে একটা মানসিকতা দর্শক আমি দেখে এলাম বিহারের পাটনাতে, যেটা আমাকে অবাক করেছে এবং ভাবিয়েছে যে তার বাংলায় কোথায় আছি। বাংলায় আপনি ছোট্ট একটা ক্যাম্পের ছবি করতে যাবেন, আপনাকে বলে কে পারমিশন দিয়েছে, কে এই করছে, সাংবাদিকদেরকে ধরে দেখবেন মারামারি শুরু হয়ে যায়। কদিন আগে দেখলেন না, কদিন আগে এবিপির একটি চ্যানেল সাংবাদিক প্রকাশ সিনহা ওই ইডির কোনো একটা খবর করতে গিয়েছিলেন, এই জাস্ট কদিন আগে খবর দেখছিলাম, তো তিনি কিছু প্রশ্ন করেছিলেন বাড়ির সামনে গিয়ে, তাকে ধরে মারধর শুরু হয়ে গেল। আমি তো ওখানে এইসব ভাবতেই পারিনি। ইডি এজেন্সি গেছে, একটা এজেন্সি গেছে, সেখানে খবর হচ্ছে, নর্মাল ব্যাপার, এজেন্সি গেছে, পুলিশ তদন্ত হলে মিডিয়া তো যাবে খবর করবে, সেখানে পর্যন্ত হামলা করে দেওয়া হয়েছে। আর ওখানে কোনো প্রশ্ন মানে কোনো কিছু ব্যাপারই নেই, যেখানে খুশি ঢুকে যেখানে যা খুশি প্রশ্ন করতে পারছি তিনি তার উত্তর দিচ্ছেন ঠান্ডা মাথাতে, কেউ ছুঁড়ে ফেলছেন না, কেউ করছেন না, কেউ বাধা দিচ্ছেন না, কিছুই করছেন না। আর দেখুন, আরে ধরছি আর বাংলার খবর আপনাদের পছন্দ হয় না, খবর পছন্দ হয় না তো আপনাদের যদি কিছু বলার থাকে ক্যামেরা অন থাকবে, ক্যামেরার সামনে বলুন না, ক্যামেরার সামনে বলুন না। সাংবাদিককে দেখে চিৎকার করা, মারতে উপক্রম হওয়া, ধাক্কাধাক্কি করা একজন মহিলাকে, এটা কি ভদ্রতা, কি শালীনতা, কি শিক্ষা? আসলে কি বলছি, ভদ্রতা, শালীনতা, শিক্ষা, এইসব প্রশ্ন এইসব কাদের জন্য করছি সেটাও ভাববার। তো কিন্তু বিষয়টা হচ্ছে এটা কাঁ তাক চলতে পারে, আপনাদের পছন্দ না হতে পারে রিপাবলিক আর বাংলা, যা আপনাদের প্রশ্ন নাই পছন্দ হতে পারে, তো আপনারা উত্তর দেবেন না। পছন্দ যে হচ্ছে না সেটা অন ক্যামেরাতে আপনার যে উত্তরটা সেটা বলুন না, সেটা বলুন না, ক্যামেরাতে ফেস টু ফেস হন না। নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করা হতো, আপনি উত্তর দেওয়ার নিশ্চয়ই সুযোগ পেতেন। তো উত্তর না দিয়ে পালিয়ে গিয়ে চিৎকার করব দূর থেকে, মহিলাদেরকে খিস্তি করব, এ কি শিখছেন? যেমন ঝাড় তেমন বাঁশ, নেত্রী যদি ওই রকম হয়ে থাকেন তো সেখানে তো এরকমই হবেই। তো যাই হোক দর্শক, এই ঘটনা ঘটেছে ভাঙড়ে, অত্যন্ত ধিক্কারজনক, নিন্দাজনক। আমি তো এরকম ঘটনা যে কোনো মিডিয়া, সে যে পন্থী হন না কেন, এমনকি আমার বিরুদ্ধে যারা কথা বলেন তারাও যখন কোথাও আক্রান্ত হয়েছেন, তবু আমি সেই বিষয়ে আওয়াজটা তুলেছি, কারণ এটা মনে করি সেম প্রফেশন, আমরা যারা আছি প্রফেশনে, আমাদের কোথাও একটা আওয়াজটা তোলা উচিত, না হলে এইসব লোকেদের সাহস আরও বেড়ে যাবে। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয়ত, এই ধরনের মানে কর্মকাণ্ডকে কখনো বরদাস্ত করা যায় না, শুধু মিডিয়া না, যে কোনো ক্ষেত্রে এইরকম অপশাসন, এইরকম কিছু চালানোর চেষ্টা হলে, মানে এরকম আক্রমণ ইত্যাদি করার চেষ্টা হলে তার বিরুদ্ধে গর্জে ওঠাটা উচিত। সেই জন্যই আরামবাগ টিভি গর্জে ওঠে। আবারও বলি শেষে, খুব ধিক্কার জানাই রুমকি দে সাংবাদিক, মানে আজকালকার এটাও তো দেখতে ভাল লাগে না যে বাংলাতে মেয়েরাও সাংবাদিকতা করছেন, মহিলারা সাংবাদিকতা করছেন, মহিলাদের একটা জয় আমরা দেখতে পাচ্ছি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন থেকে শুরু করে নানান দিক দিয়ে মহিলারা এগিয়ে আসছেন। সেখানে যদি তাদেরকে এইরকম ঘিরে ধরে এরকম একটা নোংরামি করা হয়, তো কোন সাহসে ইনারা কাজ করবেন বলুন তো? বা বাবা মায়েরা তারা কীভাবে মেয়েদেরকে এই প্রফেশনে পাঠাবেন? হ্যাঁ, তাদেরকে ঠিক করতে হবে, কোন হাউসে চাকরি করো আগে বলো, তবে তোমাকে চাকরি করতে দেবো। চাকরি মানে এইভাবে করতে হবে। মানুষ তার কাজ করতে পারবেন না, নিজের মতো করে কাজ করতে পারবেন না, বা হাউস যেভাবে বলবে তার কাজের স্বাধীনতা, মানে তিনি ফিল্ডে গিয়ে কাজ করতে পারবেন না, এটা হয় কখনো? কিন্তু এখানে হচ্ছে, আবার ফুটানিও চলছে। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।